সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ২৬ এপ্রিল ঘিরে ফের গরম দেশের রাজনীতি। ওই দিন সমাবেশ করতে চায় বিএনপি, মাঠে থাকতে চায় ক্ষমতাসীন দলও। বিএনপি মহাসচিব বলছেন, সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আন্দোলনে আরও বেশি বলীয়ান। সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে বলেও মন্তব্য তার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই। বিএনপির প্রতি জনগণের এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় প্রত্যাখ্যানের রাজনীতি, জনপ্রিয়তার রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত, সাবেক সংসদ সদস্য, আছেন মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক, এবং অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া। অতিরিক্ত আর্দ্রতায় পরিস্থিতি ভয়াবহ। নরসিংদী ও পাবনায় হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু। খরতাপের প্রভাব কৃষি খাতেও। সোমালিয়ান জলদস্যু থেকে মুক্তির 7 দিন পর দুবাইয়ের হাম্বারিয়া বন্দরে এমভি আবদুল্লাহ। 2 নাবিক দেশে ফিরবেন বিমানে, বাকি 21 জন রওনা দেবেন নৌপথে। যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ। প্রয়োজনে জান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন। ২৬ এপ্রিলের সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপির। সরকারকে বিদায়ের হুঁশিয়ারি। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা। একই দিন শান্তি সমাবেশের ইঙ্গিত ক্ষমতাসীনদের। এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত চান ব্যারিস্টার সুমন। দুদকে লিখিত আবেদন। যাচাই করে সিদ্ধান্ত নেয়ার ঘোষণা কমিশনের। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আমাদের আলোচনার শিরোনাম প্রত্যাখ্যানের রাজনীতি, জনপ্রিয়তার রাজনীতি। বিএনপি আবারও সমাবেশ ডেকেছে ২৬শে এপ্রিল। তারা পল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়, এই ঘোষণা দিয়েছে। এর মধ্যে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অবহিতকরণ চিঠি দিয়েছে। এছাড়াও আগামীকালকে বিএনপির আরেকটি সমাবেশ রয়েছে পল্টন কার্যালয়ের সামনে। রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছেন বিএনপি নেতারা। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ মনে করছে যে বিএনপি জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে এখন আবার জনগণের উপর বোঝা চাপানোর চেষ্টা করছেন। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা করব। মোস্তফা কামাল ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। বলছি আবারও সমাবেশ। এখন ধরুন বিএনপির সমাবেশের কথা যদি এরকম আসে, মানে আওয়ামী লীগ যেটা বলছে যে সবশেষ বিএনপির বড় সমাবেশ ছিল ঢাকায় গেল বছরের 28শে অক্টোবর। তো সেই সমাবেশ ঘিরে কি ধরনের ঘটনা ঢাকায় ঘটেছিল সেটি এরই মধ্যে আমরা সবাই জানি। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ বলছে যে সমাবেশ করা বিএনপির রাজনৈতিক অধিকার, কিন্তু বিএনপি কি সমাবেশের নামে ওই দিন আবারও ওই রকম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবে কিনা সেই প্রশ্ন আওয়ামী লীগ নেতারা রাখছেন এবং বলছেন যদি সেটি হয় তাহলে কঠোর হাতে দমন করা হবে। অন্যদিকে বিএনপি মহাসচিব লাগাতারভাবে বলেই যাচ্ছেন যে সরকার তাদেরকে দমনমূলক আচরণ করে যাচ্ছে এবং সেই দমনমূলক আচরণের বিপরীতে আগামী ২৬ এপ্রিল তারা কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলবেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। জবাব তারা নিয়মিতই দিচ্ছেন, দলকে প্রত্যেক দিন জবাব দিচ্ছেন। তো রাজনৈতিক বাস্তবতায় বর্তমানে জবাব দিতে কষ্ট হয় কম। সবার সমাবেশ ডাকতে হয় না, একটা প্রেস ব্রিফিং, গোল টেবিল বা সেমিনারে তারা যার যার মতো করে জবাব দেন এবং জবাব দেওয়ার প্রশ্নে তারা অত্যন্ত সচেতন। আওয়ামী লীগ থেকে কি বলা হয় বিএনপি 2-4 মিনিটে সেটা জানে এবং ঠিক ওই প্রেক্ষিতেই একটা জবাব দেয়। একই ক্ষেত্রে বিএনপির নয়াপল্টনে বা কোনো সেমিনারে কি বলা হয় আওয়ামী লীগ খুব খেয়াল করে এবং তারা তাৎক্ষণিক কখনো কখনো আমাদের মিডিয়ার চেয়েও এগিয়ে থাকে তথ্যটা নিতে, ঠিক ওই আলোকে একটা বক্তব্য রাখেন। তো যেহেতু সভা করতে হয় না, সমাবেশ করতে হয় না, অনেক কর্মী ডাকতে হয় না, অনেকটা আরামে আয়েসেই তাদের এসব জবাব দেওয়া চলে। তো এমনিতে আমরা একটা উত্তাপের মধ্যে আছি, প্রাকৃতিক উত্তাপ। তো এর মধ্যে তারা যখন ২৬ এপ্রিলের কথাটা আনুষ্ঠানিকভাবে সামনে এসেছে, আপনি যেটা বলেছেন, অতীত অভিজ্ঞতার ক্ষেত্রে বিশেষ করে গত বছরের ক্ষেত্রে একটু তুলনা করতে গেলে আমাদের একটু উদ্বেগ জাগে। তারা দুদলে শান্তি শব্দটা খুব ব্যবহার করেন, কিন্তু শান্তি শব্দটা আমাদের বাংলাদেশে ঐতিহাসিকভাবেই একটু ভয়ের শব্দ। পার্বত্য চট্টগ্রামে যারা উচ্ছৃঙ্খলতা করত তাদের নাম ছিল শান্তিবাহিনী। ৭১-এ যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে
নানান উৎপাত করেছে, আগুন দিয়েছে, সন্ত্রাস দিয়েছে, তাদের ছিল শান্তি কমিটি। গত কয়েক বছর দেখেন সংঘাত হচ্ছে, মারামারি হচ্ছে, লাশও পড়ছে, কিন্তু নাম হচ্ছে শান্তি সমাবেশ। অর্থাৎ শান্তিও আমাদের এখানে একটা রকম ফেরার মধ্যে চলে এসেছে। তো এর মধ্য দিয়ে বিএনপি যে হুমকি ধমকি দিচ্ছে, এছাড়া তাদের বোধহয় আপাতত আর কোনো গতিও নেই। এই হুমকি ধমকি প্রসঙ্গে মোস্তফা কামাল যদি বলতে চাই, ধরুন নির্বাচনটি হয়ে গেছে, নির্বাচনের পরে সরকার দায়িত্ব নিয়েছে, সরকারটি পরিচালিত হচ্ছে, বিএনপি তাদের ভাষায় তারা কথা বলে যাচ্ছেন, কিন্তু এই 26 তারিখে বিএনপি সমাবেশটি মানে আপনার বিশ্লেষণে কি ধরা পড়ে? নির্বাচনের বাইরে থাকার পর কিছুটা ম্রিয়মান হয়ে যাওয়া নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, নাকি বিএনপি যেটি মুখে বলছে আসলে তারা সেটি মিন করছে? মানে বিএনপি মহাসচিব আজকে বলেছেন যে 26 এপ্রিল তারা সরকারকে বিদায় করবেন। আমি বলছি এই বিদায় করবেন যে কথাটা, এটি কথার কথা নাকি অন্যটাই উদ্দেশ্য, অর্থাৎ দলকে একটু চাঙ্গা রাখা? আপনার কি মনে হচ্ছে? দুটাই। কথার কথা যেমন সঠিক, দলকে একটু চাঙ্গা করার সঠিক। ঠিক বিএনপি মহাসচিবের গতকালকের বক্তব্য আমার যেতে হয় প্রাসঙ্গিক ক্রমে। এক ধরনের স্বীকারোক্তিও তিনি দিয়েছেন। সরকারকে তিনি হায়না বলেছেন, দানব বলেছেন। দ্বিতীয় বাক্যে বলেছেন যে এ দানব সরকারকে বিদায় করা উচিত, আমরা চেষ্টা করছি কিন্তু পারছি না। এই যে না পারার একটা আনুষ্ঠানিক স্বীকারোক্তি। তার তৃতীয় বাক্য হচ্ছে যে গণতান্ত্রিক সকলকে এক করা। অর্থাৎ বোঝাতে চাচ্ছেন তাদের সাথে যারা আছে তারাই গণতান্ত্রিক, আর সরকারে যারা আছে অথবা বিএনপির বিপক্ষে যারা আছে তারা অগণতান্ত্রিক। আবার সভা সমাবেশের বিষয়ে আওয়ামী লীগের দিক থেকে দলের সাধারণ সম্পাদকের যে বক্তব্যটা, দুটা বাক্য আমি এখানে কোট করি। একটা হচ্ছে বিএনপিকে তিনিও যথারীতি একটা হুমকি দিয়েছেন যে বিশৃঙ্খলা করলে উচিত জবাব দেওয়া হবে। দ্বিতীয়ত একটি কথা পরিষ্কার করেছেন যে জামাতকে চাইলেও সভা সমাবেশ করতে দেওয়া হবে না। গত কয়েকদিনের রাজনীতিতে এটা কিন্তু একটা নতুন উপাদান, জামাত প্রসঙ্গটা এভাবে সামনে আসছিল না। তো যেহেতু এখন সরকারকে বিদায় করার হুমকি আছে একদিকে, আরেকদিকে পাল্টা হুমকি আছে যে সমুচিত জবাব দেবে, দৃষ্টান্তমূলক জবাব দেবে, এগুলো তাদের কমন কথা। প্রায় প্রত্যেক দিনে কিন্তু ওই দিক থেকে সরকার ফেলে দেওয়া হয়, এই দিক থেকে উচিত জবাব দেওয়ার কথা বলা হয়। তো এগুলো দুদিক থেকেই কিন্তু এক ধরনের সন্ত্রাসী কথাবার্তাই, গণতান্ত্রিক ভাষা নয় এগুলো। কিন্তু আমরা আবার শুনতে শুনতে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি কোনটা গণতান্ত্রিক আর কোনটা অগণতান্ত্রিক, কোনটা শান্তি কোনটা অশান্তি, এগুলোর রকম ফের বের করাও আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মিলাদ ভাই, ধরুন বিএনপির 28 অক্টোবর প্রসঙ্গটা তো স্বাভাবিকভাবে চলে আসে, আমরাও সেটি বলছিলাম যে যখন আরেকটি সমাবেশ বিএনপি ডেকেছে, তো সেই প্রেক্ষাপটে কিন্তু এই জায়গাতে বিএনপি বলে যেটি যে 28 অক্টোবর তাদের শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে স্যাবোটাজ হয়েছে। বিএনপির নেতারা তখনও বলেছেন, কিংবা 28 অক্টোবরের পরে পর্যায়ক্রমে মানে 7 জানুয়ারির নির্বাচনের পরে পর্যায়ক্রমে মানে সিনিয়র নেতারা সবাই জেল থেকে বের হয়ে এসেছেন, তারাও একই কথা বলছেন। এখন আবার বিএনপি এটার সঙ্গে যুক্ত করেছে যে 26 এপ্রিল যে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারি সরকারি দলের পক্ষ থেকে, এই প্রেক্ষাপটে বিএনপি বলছে নেতারা যে 28 অক্টোবরের মতোই সরকার আবারও সাবোটাজ করবে কিনা। অর্থাৎ বিএনপি বলতে চায় একদিকে আওয়ামী লীগ তাদেরকে দমন পীড়ন করছে, অন্যদিকে তাদের কর্মসূচির মধ্যে বিশৃঙ্খলা করে দায় উল্টো বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। খুবই দুঃখ লাগে। জি, একটি দল যার কিছুটা জনসমর্থনও আছে, ভোটারও আছে, সেই দলটি রাজনৈতিক কর্মকাণ্ড করতে যে তারা গুলিয়ে ফেলেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজের কোনো কর্মকাণ্ডগুলো সঠিকভাবে করার দায়িত্ব তাদের। তাদের যারা বিরোধী আছে তারা তো চেষ্টা করবেই যাতে সফল মিটিংটি বা জনসভাটি কম সফল হয় বা সফল না হয়, এটা অন্তত মনে মনে চাইবে, কোনো সন্দেহ নেই যে কোনো রাজনৈতিক দল। সেইখানে যদি কৌশলে বুদ্ধির ক্ষেত্রে দূরদর্শিতা দিয়ে তারা সেই মিটিংটি সফল করতে না পারে, এইটার দায় দায়িত্ব তো কেউ নিতে পারবে না, তার দলকে নিতে হবে। আপনি দেখেন যে 7ই নির্বাচন ঘিরে যে 28 তারিখে জনসভা ছিল, দিন কিন্তু বসে থাকে না। এ সরকার কিন্তু সফলতার সাথে 100 দিন পার করে ফেলেছে, এবং সাথে সাথে আপনি দেখেন বিএনপির সেই 28 অক্টোবরও কিন্তু প্রায় 6 মাস পার হয়ে যাচ্ছে। 6 মাসের মধ্যেও যদি তাদের কোনো বোধোদয় না হয়, 6 মাস পরেও যদি তারা বুঝতে না পারে কি করা উচিত কি করা উচিত না, তাহলে তাদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে, তাদের নেতৃবৃন্দকে নিতে হবে। এই ব্যাপারে আমার মতামত আসলে খুব একটা ঠিক হবে না। তবে আমি মনে করি এই 26 তারিখে এই বাংলাদেশের ইতিহাসে 2014 সনের সম্ভবত এপ্রিল মাসের 24 তারিখে আজকের এই দিনটিতে
হাইয়েস্ট টেম্পারেচার হয়েছিল, তার পরবর্তী কিন্তু আজকে বা কালকে বা পরশু এই টেম্পারেচার যদি তাদের ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে লোক আসে, তারা যদি মারা যায় তখন তারা পুলিশকে পেঁচিয়ে বলবে পুলিশ খুন করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে হত্যা করেছে, যারা হিটস্ট্রোকে মারা যায়। আমি যেহেতু ডাক্তার, আমি বুঝি হিটস্ট্রোক কি জিনিস। এই কোনো একটা খোলা মাঠে এই রোদের সময় কেউ যদি 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে বা বসে থাকে বা বক্তৃতা শোনার চেষ্টা করে, বিশ্বাস করেন অধিকাংশ মানুষ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ডিহাইড্রেশনে অসুস্থ হতে বাধ্য এবং কেউ মারা যেতে বাধ্য। সুতরাং আমি মনে করব তাদেরও সুবুদ্ধির উদয় হওয়া উচিত, অন্তত 2-4টি দিন অপেক্ষা করা উচিত, যার মাধ্যমে তারা যেন তাদের অন্তত নেতাকর্মীদের নিজেরাই না মেলে ফেলেন। অবশ্যই যদি দোষ দিতে চান কাউকে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অন্য কাউকে, সেটা অবশ্যই আলাদা কথা। তবে এই ধরনের রাজনীতি কিন্তু অতীতে অনেক সময় ভালো ফল পেয়েছে, কিন্তু আজকালের ডিজিটাল যুগে কিন্তু ভালো ফল পায় না, সেটাও তারা বিবেচনা করে দেখবেন। আর যে ব্যাপারটি রয়েছে সরকারের পক্ষ থেকে, অবশ্যই সরকারের দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা। প্রতিদ্বন্দ্বিতা যেভাবেই হোক না কেন এবার নির্বাচন হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না, হলে 62 জন স্বতন্ত্র প্রার্থী কখনোই নির্বাচনে জয়ী হয় না। কিংবা জাতীয় পার্টির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা তারা প্রমাণ করতে পেরেছে 11টির মাধ্যমে। কি জনপ্রিয়তা, তারা সেই 16 ভাগ ভোট থেকে 3.5 ভাগ নেমে এসছে তাদের সহযোগিতা করা সত্ত্বেও। তো সুতরাং আপনারা যাই দেখেন না কেন, এই সরকারের দায়িত্ব রয়েছে জানমাল। অবশ্যই গণতান্ত্রিক দেশে যে কেউ এ ব্যাপারে সভা সমাবেশ করতে পারেন, এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে এবং তারা করবেন বলে যদি করে থাকেন তাতে আমাদের তো আপত্তি করার আসলে কোনো কিছু নেই। জি, আপনাকে ধন্যবাদ। অজয় দা, ধরুন ঢাকায় সমাবেশ করতে গেলে যে কোনো রাজনৈতিক দলের জন্য ডিএমপি অ্যাক্ট অনুযায়ী একটা অনুমতির বিষয় আছে, ডিএমপির 30 স্থানের জন্য। এখন এটি নিয়ে বিস্তর তর্ক চলছে আমাদের এখানে, যে সমাবেশ করতে গেলে কেন পুলিশের অনুমতি নিতে হবে বা কেন নিতে হবে না ইত্যাদি প্রসঙ্গ। কিন্তু এইটি একপাশে রেখেই যেটি বলতে চাই, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সমাবেশ করতে গেলে ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েই করে আসছে এতদিন ধরে। আগামী 26 এপ্রিল যে বিএনপি সমাবেশটি করতে চায়, এর মধ্যে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 26 তারিখ পল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়, এই জন্য ডিএমপিকে অবহিতকরণ চিঠি দিয়েছে, অর্থাৎ অনুমতি চেয়ে চিঠি দেয়নি। তো এটার মধ্যে আপনি কোনো তাৎপর্য দেখেন কিনা? মানে যে 28 অক্টোবর নিয়ে আমরা এত কথা বলছি, সেই 28 অক্টোবরও কিংবা এর আগে পরেও কিন্তু অনুমতি পত্র দিয়ে এবং অনুমতি প্রাপ্তি সাপেক্ষেই করেছিল বিএনপি, এবার আবার অবহিতকরণ। এটা তো 100 দিন তো পার হয়ে গেছে সরকারের। জি, একটা 100 দিনের মানে সরকারের কি কি অর্জন করতে না পারা, সেগুলো তো একটা আছে। তারা তো ইলেকশনের আগে প্রায়োরিটি বলছিল 11টা, পরে এটা বোধহয় 12টা, তাই না? রাজনীতির অঙ্গন তার নিয়ন্ত্রণে পুরোপুরি। আন্তর্জাতিক অঙ্গন ইলেকশনের আগের সপ্তাহে যে অবস্থা ছিল, এখন তো একেবারেই ভিন্ন চিত্র আর কি, তাই না? বিশ্ব বা আমেরিকার রাষ্ট্রদূত, ব্রিটিশ হাই কমিশনার, এরকম 3-4 জন তো খুব ব্যস্ত ছিল, ইউরোপীয় ইউনিয়নের, কখনো কখনো জাতিসংঘের কেউ। এখন কিন্তু আর ওই গণতন্ত্র, মানবাধিকার এইসব ইস্যু আছে বলে এরকম মনে হয় না আর কি। তো 28 অক্টোবর তারও আগে যদি ধরি, ইলেকশনের আরও আগে, ওই বিএনপি কি চাইলেও ধরেন যে একদম পূর্ণ মানে সহায়তাই বলা যায় সরকারের দিক থেকে, যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো রকম ঝামেলা করবে না, আওয়ামী লীগ দলীয়ভাবে কিছু করবে না, তাইলেও কি 28 অক্টোবরের 3 ভাগের 1 ভাগ জমায়েত করা সম্ভব? আচ্ছা, রাজনৈতিক বাস্তবতা কিন্তু সেটা। অন্তত আমি যে মিটিং মিছিল সমাবেশ হলে তো একটা টেম্পো উঠে আর কি। হ্যাঁ, ধরেন ওই তারও আগে এই যে এই গোলাপবাগ মাঠে যেটা করছিল আর কি ওই সময়, সেটা তো 10ই ডিসেম্বর ছিল আর কি, আগের বছর। মানে ওইটা কিন্তু ছোট মাঠে, কিন্তু যে টেম্পোটা ছিল সেটা কিন্তু অনেক বড় ছিল, বিভাগীয় সমাবেশগুলো করলো। কাজেই এখন বিএনপির জন্য কিন্তু নির্বাচন, সরকার পরিচালনা, সরকারের সফলতা ব্যর্থতা একদিকে, আর একদিকে হলো মানুষের মনে আর কি, উপজেলা নির্বাচন চলতেছে, হ্যাঁ, একরকম করে, তাতে কি কোনো বড় জমায়েত কিন্তু চাইলেও কেউ করতে পারবে না। তার সঙ্গে আছে প্রকৃতির রোষ বলেন, বিরূপত বলেন, চাইলেও কিন্তু পারবে না। কাজে বিএনপি তারা একটু জাস্ট মানে এই যে এই অনেকে ওই যে সেদিন একটা
কৌতুকের মতো ফেসবুকে দেখলাম হাসির ফোয়ারা নামে যে এই সসপ্যানের মধ্যে পানি ধরছে জানলা দিয়ে বাইর করে, তো পানি টকবক করে এই হাওয়ায় ফুটে উঠছে আর ওইটার মধ্যে চা ছেড়ে দিয়েছে আর কি, গ্যাস আর খরচ করতে হয় নাই। তো বিএনপি হয়তো এরকম গরমের মধ্যে ওই যে আপনি বললেন অনুমতি চায় নাই তারা অবহিতকরণ, ওইটাও হয়তো ওই মানে রুদ্র প্রকৃতিতে একটা সসপ্যানে পানি ধরে গরম করা হয় কিনা দেখতে চাইছে আর কি। তো এইটা বিএনপির তো সরকারের সমালোচনা করার, আওয়ামী লীগকে সমালোচনা করার অনেক কিছু আছে। তারা তো এটা বলতে পারে যে আচ্ছা আপনারা উদ্যোগ করতে বলছেন যে দলের লোকেরা তো লিস্টে বাইর করে দিক না, এ পর্যন্ত যারা সংসদে কিংবা উপজেলা পরিষদে, আগের উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদে, তারপরে পৌরসভায় কতটা পরিবারতন্ত্র আছে সেই লিস্ট বাইর করে দিক না তারা, তাইলে তো আওয়ামী লীগকে তারা একটা ঘায়ল করতে পারে। সেই লিস্ট তারা বের করতে, বিএনপি তো বলতে চাচ্ছে বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থায় তারা বিশ্বাস করে না, ওই লিস্ট বাইর করে না কেন? কারণ তাহলে তো আগে 1 নম্বরে তারেক রহমানের নাম লিখতে হয়, তাই না? ওইটা তো বাইর করে না। আপনি বলছেন যে আগে 1 নম্বরে তারেক রহমানের নাম লিখতে, বিএনপির উপলব্ধিতে নিশ্চয় সেটা আছে, তো যেইটা বের করলে তারা নিজেরা ফাঁদে পড়ে সেটা কেন করবে? ঘাটায় না, ওইটা তো ঘাটানো উচিত যে সরকারের 100 দিনের যে এই তারা যে নির্বাচনের সময় বলছিল আমার 11 দফা অগ্রাধিকার, দ্রব্যমূল্যের কি দাঁড়াইলো, ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনবে, আর্থিক খাতে শৃঙ্খলা আনবে, কি দাঁড়াইলো, এইগুলো নিয়ে তারা কথা বললে তো আওয়ামী লীগ মানে মানুষের কাছে একটা জবাবদিহিতার প্রশ্নে আসে, যেটা পার্লামেন্টে হয় না। জি কামাল, আপনি বলবেন সঙ্গে আমি এই যে আমাদের অযোধ্যা যে প্রসঙ্গটা এনেছেন, যে এই বিষয়গুলো অর্থাৎ আওয়ামী লীগের কিংবা সরকারের সমালোচনার জায়গাগুলো আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, মানে বিএনপির কর্মসূচিগুলো সবসময় এরকমটাই ছিল। মানে এবার 26 তারিখে তারা যেটি ডেকেছে, প্রধান 3টি এজেন্ডা তাদের এই সমাবেশে। একটি হচ্ছে বেগম জিয়ার স্থায়ী মুক্তি, আরেকটি হচ্ছে নেতাকর্মীদের গ্রেফতার, আর একটি হচ্ছে নেতাকর্মীদের সাজার প্রতিবাদ। মানে 3টি দাবি যে প্রধান, 3টি হচ্ছে তাদের দলীয় এজেন্ডা ভিত্তিক। বিভিন্ন সময় বিএনপি যেই আন্দোলনগুলো করেছে গত কয়েক বছর ধরে, সেগুলো এরকমই, তাদের চেয়ারপারসনের মুক্তি, কখনো তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি। কিন্তু মানে নাগরিক ইস্যু ভিত্তিক যেসব এজেন্ডা সেগুলো বিএনপি কখনোই প্রায়োরিটিতে আনেনি। তো এখানে একটু রকম ফের এসেছে। জি, গত কয়েক বছরের কথা যখন আপনি বললেন, তখন পর্যন্ত বিএনপি ছিল রোজার পরে বা ঈদের পরে, এই ধরনের একটা ভাষা কথার মধ্যে ছিল। সরকারের পতনটা রোজার পরে হবে অথবা ঈদের পরে হবে। তো আবার গত 2-3 বছর ধরে আর রোজার পর ঈদের পরে যাচ্ছে না, তারা মোটামুটি তারিখ দিয়েই করছে। 10 ডিসেম্বর অথবা 28 অক্টোবর অথবা এখন 26 এপ্রিল। আর তাদের দফা কিন্তু গুণে শেষ করা যাবে না। আমি টুকেছি 88টার মতো দফা আছে তাদের। রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা করেছিল, সরকার পতনের জন্য ছিল 10 দফা, আর দলীয় আছে 29টা দফা, অর্থাৎ কর্মসূচি যারা যেটাকে বলে গুনলে 88টার মতো হয়। তো এই 88টার মধ্যে তারা নির্দিষ্ট কয়েকটা বাছাই করছে যেগুলো একেবারেই দলকেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক, আবার যেগুলোতে জনসম্পৃক্ত ইস্যু যেগুলো, সেগুলোতে তারা ওইভাবে মন দিচ্ছে না, অথবা সামনে আনছে না, অথবা পারছে না, একদম করছে না তা না। কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি, দ্রব্যমূল্য পরিস্থিতি, এগুলো নিয়ে তারা কথা বলে, কিন্তু এগুলো সাইডলাইনের কথা হিসাবে থাকে। এগুলো বলে ধরেন প্রেসক্লাবের আলোচনায়, হ্যাঁ বলার জন্য আলোচনা কিংবা পল্টনের রেগুলার ব্রিফিং এ। তো এর মধ্য দিয়ে বিএনপি এসব ইস্যু আনছে না, এই কারণে বিএনপি ব্যর্থ আর সরকার সফল, এই সমীকরণে যাওয়া বোধহয় সঠিক হবে না। বিএনপি সামনে আনেনি বলেই দাবিগুলো পূরণ হয় না, বা বিএনপি যে নেই তাও না, এরকমও না। আর সর্বশেষ যেটা আপনি একটু আগে যোগ করেছেন, অবহিতকরণের অনুমতি দেওয়া। জি জি। তো বাংলাদেশের ট্র্যাজেডি হচ্ছে তারা কেউ কারোটা স্বীকার করতে চান না। মুক্তাঙ্গন যেটাকে আমরা বলি, সচিবালয়ের পাশে বিএনপি ক্ষমতাকালে তারা একটা ক্ষমতা দিয়েছিল পুলিশকে বা রাজনৈতিক দলগুলোকে, ওই সময় বলা হয়েছিল দমন করার জন্য। আওয়ামী লীগ সেটার খুব বিরোধিতা করেছিল। বলা হয়েছিল কোনো কর্মসূচি পালন করতে হলে পুলিশকে অবহিত করতে হবে। তো যে আওয়ামী লীগ এটার বিরোধিতা করেছে, তখন ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেটাকে অবহিতকরণের বদলে ওখানে শব্দ যোগ করেছে যে অনুমতি নিতে হবে। অর্থাৎ দেখেন, শ্রেণীগতভাবে
বা চরিত্রগতভাবে বা বৈশিষ্ট্যগতভাবে দল দুটো কিন্তু এসব বিষয়ে অর্থাৎ নিয়ন্ত্রণের বিষয়ে, পরস্পরকে নিয়ন্ত্রণের বিষয়ে খুবই একাট্টা, খুবই একমত। না, কিন্তু একটা যার যার জায়গা মতো আমি করে- একমত হয়ে মোস্তফা কামাল ভাই যেটি বলতে চাইছি, ধরুন হ্যাঁ বিএনপি অবহিতকরণ কথাটা রেখেছিল, সেটাকে আওয়ামী লীগ অনুমতি চাওয়ার বা অনুমতি নেয়ার বিষয়টি যুক্ত করেছে, যুক্ত কিন্তু করেছে। এতদিন পর্যন্ত বিএনপি তো অনুমতি নিয়েই আমরা দেখেছি যে 22 দফা 23 দফা 16 দফা অনুমতি সাপেক্ষে মানে এখানে সমাবেশ করতে দেওয়া হলো, এরকমই তো। তো এখন কেন আবার বিএনপি অনুমতি জায়গা অবহিততে গেল? আমার হয়তো প্রশ্ন মনে ছিল পড়েছে সেটা। দেরিতে, কারো কারো কোনো কোনো বিষয় মনে হতে একটু দেরি লাগে, আচ্ছা আচ্ছা, হতে পারে এমনটা। হুম। অর্থাৎ যে নিয়ন্ত্রণের যেই প্রথাটা বা যেই পদ্ধতিটা, হুম। সেটার উদ্যোক্তা যে বিএনপি, সেটা তারা স্বীকার না করে তারা যে ওই যে অবহিতকরণ কথাটা করেছিল হুম। ওইটার মধ্যে ফেরত যেতে চাচ্ছে, অথবা সেটা সঠিক ছিল হুম। ওই কথা বলতে চাচ্ছে। এখানে একটা চাতুরীর বিষয় আছে। জি। অবহিতকরণ আর অনুমতি শব্দ দুই রকম, অর্থ কিন্তু কাছাকাছি। হুম। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল যে আমরা মিছিল করব, মিটিং করব, এই জন্য অবহিত অর্থ করতে কি হবে। খুব কেন? কাছাকাছি? খুবই কাছাকাছি। অবহিত আপনাকে আমি জানালাম, হুম। মানে অবহিত করলাম, এখন আপনি কি বললেন সেটা আর কোনো বিষয় না না, আমার এখানে কাছে। আর কিছু অবশ্যই অনুমতি বিষয়। চাইলাম, তার মানে আপনাকে অনুমতি দিতে হবে। এখানে দুটো তো প্রশ্নটা দুই রকম বিষয়। খুব বেশি না। হ্যাঁ। আমাদের কুমিল্লা অঞ্চলে বলে হুম। যে আমার কাম আমি করি, তোর শুধু শুনাইয়া রাখি। এটা হচ্ছে অবহিতকরণ। অবহিতকরণ। হ্যাঁ, আর অনুমতি হচ্ছে যে পুলিশের দিক থেকে বলতে হবে জি করেন। আপনি করতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে তফাৎটা। হ্যাঁ। একেবারে সূক্ষ্ম, একেবারে সূক্ষ্ম না, আমার কাছে অনেক বড় না, মনে হচ্ছে। খুব চাতুরীর বিষয় আছে দল দুটির মধ্যেই, না, লুকোচুরির না, সেটা বিষয় থাকুক, আছে। কিন্তু অবহিত আর অনুমতি চাওয়া দুটার মধ্যে না, অনেক অবহিত পার্থক্য আছে। হচ্ছে যে আপনি অবহিত করলেন, আমারও তো একটু মাথা নাড়া বা না নাড়ার আপনি এখন বিষয় আছে। আপনি হ্যাঁ বলেন বা না বলেন, একটা আমি এটা বলতে করবই। হবে। হ্যাঁ। আর অনুমতি চাওয়া মানে হচ্ছে আপনার কাছে আমি চাইলাম, এখন আপনি চাইলাম। বললে করব, না যদি চান তাহলে অবৈধ হয়ে যাবে, হয়ে যদি যায়। পুলিশ বিভিন্ন সময় করতে দেয় না। করতে দেয় না। হ্যাঁ। তো এই ক্ষেত্রে তারা প্রায়োগিকভাবে যে যার সুবিধাটা নিচ্ছে, জি, মূল কথাটা সেটা। জি, ধন্যবাদ অর্থাৎ শব্দের একটা মারপ্যাচ তারা আছে, করছে। এবং এটার মধ্যে সূক্ষ্ম না, অনেক বড় ফারাক আছে বলে জি। আমি মনে করি। মিলাদ ভাই, আমাদের এই অযোধ্যা যে প্রসঙ্গটা এনেছেন, ধরুন হ্যাঁ, এই গত 2-3 দিন আগে আপনাদের দলের সাধারণ সম্পাদকও বলেছেন আমাদের ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে যে উপজেলা নির্বাচনগুলোতে যারা আপনাদের এমপি মন্ত্রীরা আছেন, তাদের আত্মীয় স্বজন কিংবা পরিবারের কেউ যেন প্রতিদ্বন্দ্বিতা না করেন, এই নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যেটি দেখলাম, এই নির্দেশনা পালিত হয়েছে খুব বেশি জায়গায় এরকম খবর কোথাও পাওয়া যায়নি। আমি বলতে চাইছি যে এটি কি হবে শেষ পর্যন্ত, কিংবা আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত এই জায়গাটাতে খুব বেশি স্ট্রিক্ট থাকবে? প্রথমত যখন 7ই জানুয়ারি নির্বাচন হয়, হুম। আওয়ামী লীগের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করা হয়েছিল জি। জাতীয় সংসদ নির্বাচনে। হুম। কারণ এছাড়া বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব ছিল না। হুম। যেভাবে আওয়ামী বিরোধী বা দেশ বিরোধী বিএনপি, জামাত সহ 63 দল মাঠে নেমেছিল নির্বাচন পন্থাকে বানচাল করার জন্য, সেই প্রক্রিয়ায় নির্বাচন পন্থা কিন্তু সঠিকভাবে হয়েছে। এবং একটু আগে অজাদা বলেছেন যে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী দেশ এবং বিদেশের যে অবস্থা, তার বিরাট ফারাক রয়েছে। দেশে এবং বিদেশে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বেড়েছে এবং আজকাল বিরোধিতা নেই বললেই চলে, অন্তত প্রকাশ্য, সেটা একদম সত্য কথা। সেইটার ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের প্রতীকটি তারা দিবে না এবার। এর অর্থ অনেকেই বলে আইন ভঙ্গ করেছে। আইন ভঙ্গ করার কোনো জায়গায় এখানে নেই। না, আইন হচ্ছে নির্বাচন কমিশনের আইন, যে আইনের মাধ্যমে কেউ চাইলে প্রতীক ব্যবহার করতে পারে। যেমন জাতীয় পার্টি চেয়েছিল, না করলেও কোনো সমস্যা নেই। জাতীয় পার্টি চেয়েছিল, কিন্তু তারা ক্যান্ডিডেট না পাওয়ার কারণে তারা প্রতীক ব্যবহার করতে পারলো না। তারা মাত্র এই 150টার মধ্যে মনে হয় 3টা পেয়েছে এ পর্যন্ত। যাই হোক, জাতীয় পার্টি এত দূর অবস্থা। তো যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে আপনি বললেন যে আত্মীয় স্বজনের ব্যাপারটি, আমি আসলে প্রথম দিকে এই কথাটি বলা হয়নি, এবং যখন মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে তখনও কিন্তু এই কথাটি বলা হয়নি। কিন্তু যখন দেখা গেল আসলে আগ্রাসী মনোভাব কারো কারো, সকলের না, এবং ছেলেকে, মেয়েকে, শ্যালককে জোর করে কাউকে মেরে হলেও জিতিয়ে আনতে হবে, আসলে এইটা তো আওয়ামী লীগ চায় না কখনোই। আওয়ামী লীগের যারা পোড় খাওয়া নেতা, ত্যাগী নেতা, কিংবা সে আত্মীয় হোক আত্মীয় না হোক, তাতে কিছু আসে যায় না। তারা যদি শান্তি শৃঙ্খলাভাবে জনগণের মতামতের নিতে যায়, তাতে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু কোনো বাধা ছিল না এখন পর্যন্ত। কিন্তু আপনি কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না বলে মেরে হসপিটালে পাঠাবেন, কিংবা আজকে কুমিল্লায় দেখলাম যে 3 জন এই সদরেই
আদর্শ উপজেলায় সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মাত্র 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকিদের জমা পার্টি অফিস থেকে লোকালি জমা দিতে দেওয়া হয় নাই। এগুলো তো আসলে ভালো লক্ষণ না। সুতরাং বিচার বিবেচনা করে দেখতে হবে। আত্মীয় হলে নির্বাচন করতে পারবে না এটাও যেন সঠিক নয়, তেমনিভাবে যোগ্য কিনা সেই বিবেচনা আগে আনতে হবে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার মনে হয় এটা কেস বাই কেস স্টাডি করবে। আজকে তো সময় কেবল প্রথম পর্বের, আজকেই প্রত্যাহারের দিন চলে গেল, কিন্তু প্রত্যাহারের পরেও প্রত্যাহার হতে পারে, কোনো সন্দেহ নেই। এবং যারা বেশি গোধন বেশি পেতে চান তাদের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে, যে তারা যেন ইচ্ছে করলেই কারো ছেলে, কারো স্বামী, কারো স্ত্রী, কারো পুত্র, কারো কন্যা, কারো শ্যালক, কারো শ্যালিকা নির্বাচনে নিয়ে আসবেন এবং এদের নির্বাচনে আনলে জোর খাটাতে হয়। এতে আওয়ামী লীগের ইমেজ নষ্ট হয়। আওয়ামী লীগ এই কাজটি করতে দেবে না, তারা দৃঢ় প্রতিজ্ঞ। জি, আপনার কথা অযোধ্যা। এই প্রসঙ্গটাতে আমি একটু বলতে চাই, ধরুন যেহেতু এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক দিচ্ছে না, তার মানে মনোনয়নের প্রসঙ্গও নেই। এখন ধরুন যেটা বলছে, মানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যেটা বলেছেন যে এমপি মন্ত্রী কিংবা অন্য যারা আছেন তাদের আত্মীয় স্বজনরা দাঁড়াতে পারে, তাহলে এই ক্ষেত্রে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কি করতে পারে বা কি করবে? কারণ ব্যাপারটি হচ্ছে আপনি তো কাউকে নমিনেশন দিচ্ছেন না, কাউকে তো প্রতীক দিচ্ছেন না, তো সুতরাং আপনার নিরপেক্ষ প্রতীকে তো যে কেউ দাঁড়াতেই পারেন। এটি একভাবে প্রশ্নটা করছি। আরেকভাবে আরেকটা করছি, আমাদের রাজনীতিতে একটা সংস্কৃতি আছে, এরকম তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে অমুক জায়গায় অমুক প্রার্থী হতে পারবেন না, কিংবা অমুক প্রার্থী হয়েছেন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে তার পাশেও আরেকজন প্রার্থী ছিলেন, জিতে আসলে আর কোনো ধরনের কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় না, হেরে গেলে আবার সাংগঠনিক ব্যবস্থার নজির আছে। এটা একটা ছিল যখন প্রতিপক্ষ ছিল, বিএনপি আওয়ামী লীগ যখন প্রতিদ্বন্দ্বিতা করছে তখন কেউ বিদ্রোহী চলে আসলে একরকম। আর আমাদের এই যে বঙ্গবন্ধু, তার যদি মন্ত্রিসভা আমরা পুরানো তালিকা দেখি, পরিবারের কিন্তু একজনও ছিল না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন 96-এ প্রথম 20 সদস্যের মন্ত্রিসভা করছিলেন, আত্মীয় বলে চিহ্নিত করা যায় এরকম একজনও ছিলেন না। এরকম একটা মান কিন্তু হয়েছিল। বা এই অঞ্চলে ভারতবর্ষে দেখেন একই, পাকিস্তান দেখেন একই, পরিবার কেন্দ্রিক কিছু ব্যাপার আছে। পাকিস্তান আমলে আমরা দেখছি যে সব উত্তরাধিকার সূত্রে হয়। এইখানে বাংলাদেশে ওই শেরে বাংলার পুত্র নাতি রাজনীতিতে সক্রিয় হোক না হোক, ওই মৌলানা ভাসানীর তার পুত্র কন্যা, হঠাৎ করে শোনা গেল যে ভাসানী ন্যাপ, আচ্ছা কে? মৌলানা ভাসানীর নাতি, কেউ হয়তো জানেও না। ওই জাদু মিয়া তার পুত্র নাতি কন্যা, এইটা কিন্তু একটা আওয়ামী লীগের মধ্যেও এটা আছে। কিন্তু এখনকার যে পর্যায়টায় গেছে আওয়ামী লীগের জন্য কিন্তু মানে ডাবল সতর্ক সংকেত আর কি। এইটা যদি স্ট্যান্ড করতে, পাশাপাশি মিলাদ ভাই যে কথাটা বলছেন, এইটা যদি স্ট্যান্ড করাইতে না পারে, হওয়াটা তো আবার অযোগ্যতাও না। না, আত্মীয় স্বজন হতেই পারে, কিন্তু আত্মীয়র বাইরেও যোগ্য আছে কিনা সেই সুযোগটাকে আপনি কেড়ে নিচ্ছেন কিনা। যখন কোনো এমপি, এখন যদি তাহলে আবার এভাবেও তো প্রশ্নটা করা যায় অজয়দা, ধরুন এখন একটা জায়গায় আছেন যিনি আত্মীয়, তিনি বেশি যোগ্য, এখন আত্মীয়তা মানে আত্মীয়তা থাকলে নির্বাচন করতে পারবেন এই কথাটা বলে, তাহলে তো যোগ্য প্রার্থীও এই ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। একজন যোগ্য লোক বলেই তো তিনি এমপি বা মন্ত্রী হয়েছেন। হ্যাঁ, তার পরিবারের আরেকজন সদস্য রাজনীতিতে ধরে নিলাম সক্রিয়, কিংবা রাজনীতির বাইরে সামাজিক কর্মকাণ্ডে বা দলীয় কর্মকাণ্ডে সক্রিয়, তার কি উপজেলা চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়র হওয়া ছাড়া দেশের জন্য বা দলের জন্য কাজ করার সুযোগ কেউ কেড়ে নিচ্ছে না? কিন্তু এটি তাকে মেয়রই হতে হবে। এটি কেন কেড়ে নেবেন? অন্যভাবে সেবা করার সুযোগ কেড়ে নিচ্ছেন না, কিন্তু এভাবে সেবা করার সুযোগ কেন? এইভাবে সুযোগের কেড়ে নেওয়ার অর্থ হচ্ছে যে এই সুযোগের অপব্যবহার হচ্ছে। তাকে জয়ী করে আনার জন্য প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, এমনকি দলের নেতাকর্মীদেরকে প্রভাবিত করা হচ্ছে, অনেক জায়গায় বাধ্য করা হচ্ছে। প্রশ্নটা তো ওই কারণে আসছে। এবং আরেকটা দেখেন, আপনি যখন দলীয় কর্মী সভা হয়, যখন যেখানে এমপি সাহেব আছেন, বলল যে ভাবিকে প্রার্থী করতে হবে, এমপি সাহেব রাগারাগি করে একটা সিন ক্রিয়েট করে উঠে গেলেন যে না আমি রাজি না। তার দলের নেতা কর্মীরাই বলল না ওনাকেই করতে হবে, ভাবিকেই করতে হবে মেয়র, হ্যাঁ নইলে আমরা দল করবো না, করে তারা আর এক সিন করলো। অনেক জায়গাতে এইরকম নাটক হয়, তাই না? আপনি এইটা তো একটা মানে কাজেই ছেলেকে না করলে যে এই তোরা ছেলেকে করতে পারবি না, হ্যাঁ, আর তখন দেখা গেল যে নেতা বললো যে আমি বাইরে গেলাম,
তখন কর্মীরা বললো যে আপনাকেই বহিষ্কার করে দেবো, আপনি যদি এই ছেলে যোগ্য, তার চেয়ে ভালো আর কেউ নাই। শুধু রাজনীতি থেকে না, কিন্তু আপনি ঠিকাদারিগুলো দেখেন, সরকারি কাজের জায়গাগুলো দেখেন, স্কুল কলেজের যে কমিটিগুলো হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার এত প্রসার ঘটছে, সমাজের অন্যান্য জায়গায়, হাসপাতালের সামনে এমনকি ওষুধের দোকান নিয়ে কে বসবে, সেইটাও তো এই দ্বারা প্রভাবিত হয়। কাজে এইখানে আওয়ামী লীগ একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক দলগুলো আমাদের দেশে ভুল করে শিক্ষা নিতে চায় না। আওয়ামী লীগ কিন্তু এই যে সিদ্ধান্ত নিল যে দলীয় প্রতীক দেওয়া হবে না, এইটা কিন্তু একটা, তারাই তো দলীয় প্রতীক চালু করেছিল, সেইখান থেকে যে সরে আসলো, ভুল থেকে তো শিক্ষা নিয়েছিল, এটা তো একটা বড় সিদ্ধান্ত। আবার এই যে এবারে নিল, যদি এইটা রাজনীতিতে টিকে, বিএনপি নির্বাচনে আসতো তাইলে নির্বাচনে আসলেও এটা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি, পরিবর্তিত না, এই যে একই দলে একই পরিবারের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধির পদ বা প্রশাসনিক পদ, সেইগুলো না রাখা, এই যে সিদ্ধান্তটা নিয়েছে, আপনি এইবারে চেষ্টা করলেন, 5-10 বছর পরে বিবেচিত হবে যে এটা হচ্ছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যে আমাদের দেশের মানুষ কিন্তু এখন আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এটা ঐতিহাসিক হবে 5-10 বছর পরে। এখন পুরোটা আপনি পারলেন না, কিন্তু যদি আপনি এটা স্ট্যান্ড করেন, আওয়ামী লীগ যদি এটা স্ট্যান্ড না করে, তাইলে দেখা যাবে যে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে দিয়েছে, দলের সভাপতি কিন্তু বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত দিয়েছেন, শুধু দলের নিচের কমিটি না, সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে যে দলের লোকেরা প্রার্থী হতে পারবে না। এইটা কিন্তু রাজনীতির কতগুলো প্রবণতা বিশ্লেষণ করে, শুধুমাত্র বিএনপির কারণে না। এইটাই যদি আওয়ামী লীগ স্ট্যান্ড করতে না পারে, এইটাকে টিকে মানে রাখতে না পারে, বাস্তবায়ন করতে না পারে, তাহলে দেখা যাবে যে জেলা উপজেলাগুলোতে যে এলাকায় যে প্রভাবশালী, সে এক ধরনের স্বাধীন রাষ্ট্রনেতা, একটা স্বাধীন জোনে পরিণত হয়েছে। ওইখানে তার কথাই সত্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ কী বলবে না বলবে, রাষ্ট্র আইন কানুন কি বলবে না বলবে, কিছুই আসে যায় না। কাজে আওয়ামী লীগ কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে নিজের জন্য। আচ্ছা, আমি যদি পরের বার সময় পাই আপনাকে আমি জানাবো এই চ্যালেঞ্জটা নিয়েছে, আপনি যদি বলছেন চ্যালেঞ্জটা আওয়ামী লীগ আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবে। মোস্তফা কামাল ভাই, এর আগে মানে প্রথম দিকে আলোচনা আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হঠাৎ করে এখানে জামাত প্রসঙ্গটা আনলেন, তো ব্যাপারটি হচ্ছে এটি কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্নের উত্তরে বলেছিলেন একটা বিষয়, আর আরেকটা বিষয় হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন গত 28শে অক্টোবর যেটি নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা, সেদিন জামাত প্রকাশ্যে এসেছিল, নিবন্ধন নাই জামাতে, তারপর সেদিন প্রকাশ্যে এসেছিল আবার, এবং রহস্যজনকভাবে আবার এবারের উপজেলা নির্বাচনগুলোতে বিএনপি যখন ঘোষণা দিয়েছিল তারা যাবে না, মানে আগের ধারাবাহিকতায় তারা আছে, যাবে না, কিন্তু জামাত যাচ্ছে এরকম একটা ভাব ছিল। তো খুব স্বাভাবিকভাবেই মানে প্রসঙ্গটা কি আওয়ামী লীগ এনেছে নাকি প্রসঙ্গটা এসেছে বলে আওয়ামী লীগ সেখানে মন্তব্য করেছে, জবাব দিতে হয়েছে, বিষয়টা ওই রকমই। তো এখানে যেটা আপনি তৃণমূলের যে পরিবারতন্ত্রের কথাটা এসেছে, দাদা যেটাকে বলেছেন ঐতিহাসিক সিদ্ধান্ত, তো পরপর 3টা ঐতিহাসিক সিদ্ধান্ত, তিনটাই দলীয় প্রতীকে নির্বাচন হবে, আমরা কেউ কেউ বলেছি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং খুবই সঠিক সিদ্ধান্ত। পরবর্তীতে জাতীয় নির্বাচনে ওপেন করে দেয়া হলো, কারো নাম ডামি, কারো নাম স্বতন্ত্র, কারো নাম ট্রাক, কারো নাম ইগল। বললাম যে এটাও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার আবার এক অর্থে দরজা বন্ধ করে দেয়া হলো, বলছি যে এটাও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, অর্থাৎ 3বার 3টাই সঠিক। সেই ক্ষেত্রে দাদা যেটা বলেছেন যে আওয়ামী লীগকে ডাবল সতর্ক হওয়া, আমার কাছে মনে হচ্ছে ট্রিপল সতর্ক হওয়া দরকার আছে, কারণ জটিলতা কিন্তু পাকছে। দুটো ছোট্ট উদাহরণ দেই আমি। একটা হচ্ছে মিলাদ ভাই বলে ফেলেছেন, কুমিল্লায় কিন্তু পরিস্থিতি হয়ে গেছে যে বিনা ভোটে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন বা যাচ্ছেন। আর একটা ঘটেছে আজ, উল্লেখযোগ্য সংবাদ ছোট্ট, নাটোরে প্রতিমন্ত্রী পলক সাহেবের শেলককে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে, অথবা তিনি বিরত থাকবেন ঘোষণা দিয়েছেন, উড্র করেছেন। খুব চাঞ্চল্যকর ঘটনা, কিন্তু তিনি অপহরণ করেছিলেন তার প্রতিদ্বন্দ্বীকে। অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে, অপহরণ করেছিলেন তা আমি বলতে পারি না। আচ্ছা, যদি অভিযোগের মধ্যেও থাকেন, আবার প্রতিমন্ত্রী বলেছেন দৃষ্টান্তমূলক বিচার হবে। তো যেহেতু অভিযোগের মাত্রা ছাড়িয়ে অপরাধ হিসাবে গণ্য হলেই কিন্তু দৃষ্টান্তমূলক বিচারের প্রশ্ন আসে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে নানান ঘটনা কিন্তু ঘটছে বা আরো ঘটবে। অনেক সমালোচনা বিরোধী দলের থেকে যে গত নির্বাচনে, অনেক সমালোচনার মাঝেও কিন্তু একটা
ব্যতিক্রম ঘটনা ঘটেছে, জি বিনা ভোটে কেউ জিতেনি। জিতেন। এইখানেই আমার মোস্তফা, স্থানীয় নির্বাচনে আবার সেই লক্ষ্য। না, এই লক্ষণটা এটাই হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে বা বাস্তব পরিস্থিতিতে আওয়ামী লীগ তার কৌশলগুলো ক্ষণে ক্ষণে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিচ্ছে। যেমন ধরেন এই যে আওয়ামী লীগ গেল জাতীয় নির্বাচনে বলেছে দলীয় কেউ স্বতন্ত্র হওয়ার জন্য আওয়ামী লীগ উৎসাহিত করেছে। কেন? কারণ এই বিনা ভোটের এমপি, এই অপবাদ আওয়ামী লীগকে শুনতে হয়েছে। এখন বিএনপি আসবে না, বিএনপিকে না আসা বা আসা তো বিএনপির হাতে। আওয়ামী লীগ তার হাতে যেটা ব্যবস্থা ছিল নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে সেটা করেছে। এখন এই স্থানীয় সরকারের নির্বাচনে উপজেলায় বিএনপি নাই, অনেক রাজনৈতিক দল নাই, আওয়ামী লীগ তার মতো করে একটা নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার কিংবা ভোটারের ভোট দেওয়ার অপশন তৈরি করার একটা সুযোগ তৈরি করেছে। এই সুযোগগুলো অন্য রাজনৈতিকগুলো না নিয়ে ক্রমাগত একটা জায়গায় আটকে থাকা কি ফায়দা দিচ্ছে তাদের? এটা আওয়ামী লীগের জন্য সুযোগ, অন্য দলগুলোর জন্য কিন্তু এক ধরনের দুর্যোগ। এটা যার যার মতো করে। রাজনীতিবিদদের একটা সুবিধা আছে, তারা যখন যেটা করেন সেটা যে সঠিক সেটা প্রমাণ করে দিতে পারেন, তাদের কর্মী বাহিনী প্রচুর আছে। আর তখন আমরা সেটাকে শব্দ দেই যে কৌশল নিয়েছে। কিন্তু আপনি, আমি বা দাদা যদি এ ধরনের কিছু করি, আমাদের ওটাকে বলা হবে চালাকি করেছি। জি, অর্থাৎ দুর্ভাগ্য। দেখেন, রাজনীতি করলে কিন্তু এই সুবিধা আছে, কিন্তু আমরা যখন সাংবাদিকতা করব অথবা অন্য কোনো পেশাজীবী সংগঠনে থাকবো, তখন আমাদেরকে কিন্তু আর কৌশল বলা হয় না, বলে যে চাতুরি বা ধূর্ত বা আরো নানান শব্দ আছে আমাদের জন্য। তো এই বাস্তবতায় আওয়ামী লীগকে, যেটা আমি বলছিলাম, ট্রিপল সতর্কতা। ধন্যবাদ মিলাদ ভাই। এখানে আরেকটা প্রসঙ্গ আমি আনতে চাই। ধরুন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থিতাকে উৎসাহিত করেছে। 62 জন স্বতন্ত্র, মানে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র এমপি হিসাবে নির্বাচিত হয়ে এসেছে। 58 জন আওয়ামী লীগের, হ্যাঁ না, 62 জনের মধ্যে 58 জন আওয়ামী লীগ নেতা, মানে মোট 62 জন এসেছেন। তো এর মধ্যে আমি যেটি বলতে চাইছি, এই যে 5 বছরের জন্য তারা এমপি নির্বাচিত হয়েছেন, এখানকার স্বতন্ত্র যিনি এমপি কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, আর যিনি হচ্ছেন সেখানে আওয়ামী লীগের হয়ে রাজনীতি আগে এমপি ছিলেন কিংবা আওয়ামী লীগ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এই 5 বছরে এদের মধ্যে স্থানীয় পর্যায়ে সাংগঠনিকভাবে কোনো দূরত্ব তৈরি হবে কিনা এবং সেই দূরত্বটা কি দিন দিন বাড়বে কিনা? প্রথমত বড় দলে আপনাকে চিন্তা করতেই হবে যে মতভেদ থাকতেই পারে, এবং যেই নির্বাচিত হোক না কেন, যারা নির্বাচন করতে চান বা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা যখন মনোনয়ন না পান তারাও কিন্তু মন খারাপ করেন, এবং তারাও মনে মনে চান হারলে বোধহয় আমি পরবর্তীতে আমি সুযোগটি পাবো। কিন্তু একটা ব্যাপার আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু খুবই সত্য, একদম ধ্রুব সত্য, সেটি হচ্ছে আওয়ামী লীগে একজন নেতাকর্মী খুঁজে পাবেন না যারা জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুগত নয়, লয়াল নয়, এমন কেউ পাবেন না। এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের যত নিজেদের মধ্যে স্থানীয় পর্যায়ে ঝক্কি ঝামেলা যাই থাকুক না কেন, কে কার কথা শুনুক না শুনুক, কিচ্ছু আসে যায় না। মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা তারা মনে প্রাণে মেনে নেবেন এবং সেভাবেই তারা কাজ করবেন। এটি হচ্ছে আওয়ামী লীগের শক্তি। কাজেই ডাবল সতর্কতা, ট্রিপল সতর্কতা আমাদের জন্য খুব একটা বেশি প্রয়োজন নেই, আসলে প্রযোজ্যও না। কারণ আমরা জানি বঙ্গবন্ধু পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলে এবং আওয়ামী লীগ চলছে, এবং আওয়ামী লীগ তার সর্বোচ্চ অর্জন দেখিয়েছে এই বিগত 96, 2001 এবং 2008 থেকে এ পর্যন্ত। এবং বাংলাদেশের যত অর্জন, সেটা স্বাধীনতা পূর্ববর্তীকালে বঙ্গবন্ধুর নেতৃত্বে, স্বাধীনতা পরবর্তীকালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সুতরাং এই অর্জন এবং এই উন্নয়নকে পুঁজি করে আওয়ামী লীগ এগিয়ে যাবে। আর যদি কোনো কারণে কৌশল বলেন কিংবা স্ট্র্যাটেজি বলেন, তার মাধ্যমে কোনো দল যদি বাস্তবতার সাথে না মিল রেখে চলতে পারে, তাদেরকে ভারতের কংগ্রেস হতে হবে, পাকিস্তানের পিপুলস পার্টি হতে হবে, কিংবা মুসলিম লীগ, সেই পুরনো বাংলাদেশে যে মুসলিম লীগের অবস্থা সেটা হতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে যারা খাপ খাইয়ে চলতে পারে, জনগণের মনের ভাষা বুঝে, তারাই টিকে থাকবে। অন্য কোনো দল, এই যে 63 দল, 65 দল, 50 দল শুনি, তারা জনগণের মনের ভাষাটি বুঝতে পারে না। জনগণ যা চায় সেটা না বোঝার কারণে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হচ্ছে এবং জনগণ তাদেরকে সেইভাবে এগিয়ে এসে সমর্থনটি দিচ্ছে না। এখানেই হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী রাজনীতির পার্থক্য। জি, আপনাকে অজয়দা, যে প্রশ্ন যে সংক্ষেপে যদি আপনি একটু বলেন যে চ্যালেঞ্জটা আওয়ামী লীগ নিয়েছে, সেটা কতটুকু মানে উচ্চাতে পারবে বলে আপনি মনে করেন? পরিবার কেন্দ্রিক, পরিবারের মধ্যে যোগগুলো, আমি 3 ভাই, আমি এবং আমার বড় বোনের স্বামী মুক্তিযুদ্ধ করেছে, ওইটাকে কিন্তু মানুষ মানে স্বাগত জানিয়েছে যে দেখো একটা পরিবার, মুক্তিযুদ্ধে এক ভাই এক পরিবারের 4 জন আত্মাহুতি দিয়েছে, এরকম তো বহু পরিবার আছে। জি, এটা একরকম। জি, মানে বঙ্গবন্ধু পাকিস্তানের জেলে, তার 2 ছেলে মুক্তিবাহিনীতে, তার স্ত্রী এখানে বন্দী, এটাকে তো মানুষ ওয়েলকাম করেছে যে হ্যাঁ এই হচ্ছে নেতা আর কি। এই জায়গাটা অনেক অবক্ষয় আমাদের সমাজে আছে।
বিশ্ববিদ্যালয়ে দেখা যায় ভিসি তার পরিবারের সদস্যদের নিয়োগ করে, এগুলো তো সমালোচনা হচ্ছে। একটা পরিবার রাজনৈতিক নেতা যদি হয়, প্রকৃত নেতা, তার পরিবারের সদস্যদের জনকল্যাণ করার জন্য হাজারো উপায় আছে। জনপ্রতিনিধিই হতে হবে এমন না, এইটাই চ্যালেঞ্জ নিয়েছে আওয়ামী লীগ। মোস্তফা কামাল ভাই কিছু বলবেন কিনা? খুব এক কথা, ক্ষমতায় বসার একটা মজা আছে বা মধু আছে, সেটা এই ক্ষমতায় বসতে গেলে আপনি যদি কাউরান বাজার ওখানেও যান, ওখানে একদম কাউরান বাজারের একটা সমিতি আছে, বাদ বাকি যারা বঞ্চিত হয় তাদেরকে পান বাজার একটা ভাগ করে নেয়, মাছ বাজার একটা ভাগ করে নেয়। অর্থাৎ চেয়ারটা চাই, ক্ষমতাটা চাই। সেটা কি রাজনীতিতে, কি বিশ্ববিদ্যালয়ে, কি ভাইস চ্যান্সেলর দেখেন কতজন নিয়োগ দিচ্ছে পিজিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এটাই এক চরম কঠিন বাস্তবতার মধ্যে আমরা। আমি বলতে চাই ক্ষমতার মজা আছে কথাটি যেমন সত্য, যারা সৎভাবে জনগণের উন্নয়নের জন্য কাজ করতে চায় এটি তাদের কাছে আসলে স্বস্তি বা শান্তিদায়ক নয়, কারণ প্রত্যেকটি জিনিসই তাদেরকে চিন্তা ভাবনা করে পা ফেলতে চায়। আর যদি মনে করে কেউ আমি ক্ষমতায় যে আনন্দ ভোগ করব, তাহলে তাদের কথা সম্পূর্ণ আলাদা, কিন্তু রাজনীতি তাদের জন্য নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সংবাদ। আগামীকাল আবার দেখা হবে। দর্শকদের আমন্ত্রণ রইল। শুভরাত্রি।